무기명령 방식으로 표결하도록 하겠습니다. ইয়ন সক ইয়েলের সামরিক আইন ঘোষণা করার 123 দিন পর পার্লামেন্ট থেকে ক্ষমতাচ্যুত করার রায় দেন দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আদালত। 8 জন বিচারপতির সর্বসম্মতিক্রমে গৃহীত এই রায়ের পেছনের মূল কারণ ছিল গত বছরের শেষের দিকে তার বিতর্কিত সামরিক আইন ঘোষণা, যা দেশের গণতান্ত্রিক কাঠামোকে হুমকির মুখে ফেলেছিল। সাংবিধানিক আদালতের অগ্নি পরীক্ষা শেষ হওয়ার পর এবার ফৌজদারি আদালতের বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন পার্লামেন্টের অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সক ইয়েল। এ যেন মরার উপর খাড়ার গা। সাবেক এই প্রেসিডেন্টের আইনি লড়াই এখন ফৌজদারি আদালতে স্থানান্তরিত হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য কোরিয়া হেরাল্ড। সংবিধানের 84 অনুচ্ছেদে বলা হয়েছে, একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্রোহ বা রাষ্ট্রদ্রোহ ব্যতীত কোনো ফৌজদারি অপরাধে অভিযোগ আনা যাবে না। পার্লামেন্ট থেকে অভিশংসনের পর ফৌজদারি বিচার শুরু করার আর কোনো বাধা থাকলো না, যেখানে সাংবিধানিক আদালত তার অপরাধে অভিযুক্ত করে পদচ্যুত করেছেন। আদালত বলছে, গত বছর তড়িগড়ি সামরিক আইন জারি করে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছিলেন ইয়ন সক ইয়েল। এছাড়াও ইয়নের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগের সত্যতা পাওয়া গেছে। 2022 সালের মার্চ মাসে সংসদীয় নির্বাচনের আগে প্রার্থী মনোনয়ন কেলেঙ্কারিতে জড়িত ছিলেন অভিশংসিত এই প্রেসিডেন্ট। তখন রাজনীতিতে নতুন আগত এই নেতা প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে জয়ী হন। এদিকে ইয়নের স্ত্রী কিম কিয়ন হিরো রয়েছে কেলেঙ্কারির অভিযোগ। তিনি এক পাদ্রীর কাছ থেকে $2,250 মূল্যের ডিউ ব্র্যান্ডের লাক্সারি হ্যান্ডব্যাগ গ্রহণ করেছিলেন। এশিয়ার গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত এই দেশটিতে প্রায় অর্ধশত বছরের মধ্যে প্রথম সামরিক আইন জারির ঘটনা ঘটলে তাতে হতবাক হন কোরীয়রা। দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ সামরিক আইন জারি হয়েছিল 1979 সালে। সে সময় দেশটির দীর্ঘ সময়কার সামরিক স্বৈরশাসক পার্ক চু হি অভ্যুত্থানে নিহত হয়েছিলেন। পরে 1987 সালে দেশটির সংসদীয় গণতন্ত্র চালু করার পর এ ধরনের ঘটনা আর ঘটেনি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।